হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালোই আছেন। আমরাও মোটামুটি ভালো আছি। আজকে আমি আমার সাথে হচ্ছে আম আমার পেট বার্ড ব্রোকলিকে নিয়ে আসছি। আমি প্রায় সময় নিয়ে আসি, কারণ হচ্ছে বাসার বাইরে যখন ও থাকে, রুমের বাইরে আমার আশেপাশে যখন থাকে না, তখন প্রথম কথা হচ্ছে আমার তো ভীষণ পরিমাণে এনজাইটি হয় যে কোথায় গেল, কারণ ও ওপেনই থাকে, ওকে আমি কেজে রাখি না। আর দ্বিতীয়ত হচ্ছে ওর ইদানিংকালে হচ্ছে অভ্যাস হচ্ছে কিচেনে চলে যাবে, কিচেনে যেয়ে সে হচ্ছে উপরে বক্সগুলো করা আছে না, সেই বক্সগুলোর কাঠগুলো কেটে কেটে সে হচ্ছে নিজেকে উডপেকার হিসেবে মনে করছিল আর কি আজকাল। সেজন্য আমি ভাবলাম যে ওখানে গিয়ে দেখা যাবে কেউ যদি ভুলবশত জানালাটা খুলে রাখে, তাহলে তো সেই বেচারি বুঝতে পারবে না, চলে যাবে। সেজন্য সাথে করে নিয়ে আসি। তো ওর নাম হচ্ছে ব্রকলি। আমার বাচ্চাই ওর নাম রেখেছে ব্রকলি। হ্যালো। তো সে হচ্ছে আহ, উম, মোটামুটি কিছুদিন আগে তার 2 বছর হয়েছে বলে মনে হচ্ছে, আমার 2 বছর হয়েছে। তো সে অনেক কথা বলে, মোটামুটি বেশ ভালোই থাকে আমাদের সাথে, তাই না? সবাইকে হ্যালো বলো। বলো যে নিতু প্রেজেন্স ইকোজ অফ রিয়েলিটি তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আপনাদেরকে আজকে আরেকটা ট্রু ক্রাইম একটা স্টোরি বলবো, যেটা বেশ অনেক দিন আগে হয়নি। তাও বেশ খুব একটা কম সময় না, 16 বছর আগের একটা ঘটনা বলবো। আমি মেনলি ক্রাইম স্টোরিগুলো কেন বলি, যাতে করে হচ্ছে আমরা একটু অ্যাওয়ার হই। আমরা তাহলে আশেপাশের মানুষের নেচার দেখলে বা হাঁটাচলা কথা বলা দেখলে কিন্তু আমরা তখন বুঝতে পারবো যে না, এরকম তো হতেও পারে, মানুষের তো বিহেভিয়ার এরকমও হতে পারে। তাহলে দেরি না করে শুরু করি। হ্যাঁ, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলের নামটা হচ্ছে নিতু প্রেজেন্স ইকুয়ালস অফ রিয়েলিটি। তাহলে শুরু করা যাক আজকের ঘটনা। 2010 সালের 15 সেপ্টেম্বর 55 বছর বয়সী গ্রেগ ফ্ল্যানাগান টেক্সাসের বোমান্ট শহরের এলিগান্তে নামে একটা হোটেল আছে, সেখানের মধ্যে চেক ইন করেন। তার উইকলি ওয়ার্ক যেটা আছে সেটা তখন শুরু হচ্ছিল আর কি ওখানে। তো সে খুব একটা মানে ইয়াং ছিল না, মিডিয়াম এজেড একটা ভদ্রলোক ছিলেন সেই সময়। 55 যেহেতু বয়স, তো মিডিয়াম এইজে ছিল। তো সে যখন খুব ইয়াং ছিল, সেই ইয়াং বয়সে গ্রেগ হচ্ছে মেরিন ইঞ্জিনিয়ার ছিলেন। হ্যাঁ, মেরিন ইঞ্জিনিয়ার ছিলেন, এবং মেরিন ইঞ্জিনিয়ার হিসেবেই কিন্তু সে কাজ করতো। মাসের পর মাস তার হচ্ছে সময় কেটে যেত সমুদ্রের মধ্যে। এবং যখন তার একটু বয়স বাড়লো, যখন সে একটু মানে মোটামুটি একটু মিডল এজে চলে আসছে, তখন সে সিদ্ধান্ত নিল যে এখন তো আর আমি সমুদ্রে সমুদ্রে ঘুরে বেড়াবো না, এখন তো আমি যেহেতু বয়স হচ্ছে, এখন আমি আমার ফ্যামিলির সাথে কিছু সময় দিব। তো সে ল্যান্ডম্যান হিসেবে কাজ শুরু করলো। তার মেইন কাজটাই ছিল যে মিনারেল যে রাইটস আর ল্যান্ড যে লিজিংগুলা, যেমন এটাকে খনিজ সম্পদের অধিকার আর হচ্ছে জমির যে লিজগুলো, এগুলো হচ্ছে সে একেবারে কনফার্ম করতো, সিকিওর করতো, যেন ওখানে ড্রিলিংয়ের কাজ করা যায়। গ্রেগ ছিল মোটামুটি অ্যাজ এ পার্সন খুব মানে ওজন টোজন বেশি ছিল না, একদম পাতলা গড়নের, একদম সুকসিত একটা মানে মানে ভদ্রলোক ছিল, হালকা গড়নের। হ্যাঁ, নর্মালি সে কখনো ব্যায়াম করতো না, কিন্তু সে হচ্ছে ভীষণ পরিমাণে স্মোক করতো। আর সে তাকে দেখতে অনেকটা কি বলবো, আউটডোর ম্যান যারা আছে তাদের মতোই লাগতো অনেক সময়। হ্যাঁ, তো সে সেরকমই একটা সকালবেলা সে মানডেতে লুজিয়ানা লাফায়েত বলে একটা জায়গা আছে, সেখান থেকে সে টেক্সাসের বোমান্টে 2 ঘন্টার একটা ড্রাইভ আছে, সেই ড্রাইভটা করে সে যাচ্ছিল। নর্মালি সে পিক আপ ট্রাক নিয়ে যেত আর কি ওখানে যাওয়ার সময়। আর হোটেলটা যেটা, সেটা হচ্ছে তাকে প্রোভাইড করতো তার কোম্পানি। হ্যাঁ, তার কোম্পানি হোটেলের রুমটা প্রোভাইড করতো যাতে সেখানে গিয়ে সে থাকতে পারে। তো নর্মালি গ্রেগের হচ্ছে রিকোয়ারমেন্টের ক্ষেত্রে হোটেল যে খুব ভালো হতে হবে এমন কোনো কিছু নেই। খুব ভালো মানে ভীষণ ভালো বা ভীষণ খারাপ এরকম কোনো রিকোয়ারমেন্টই সে দিত না। বাট তার যেটা ইম্পর্টেন্ট ছিল সেটা হচ্ছে যে অবশ্যই হোটেলটা থাকবে, এয়ার কন্ডিশনার কাজ করা অবস্থায় থাকতে হবে, এবং একটা বেড থাকতে হবে, আর একটা টেলিভিশন থাকতে হবে। তো এটুকুই তার রিকোয়ারমেন্ট ছিল, খুব একটা বেশি ছিল না।
তো সে রুমে ঢুকলো, ঢোকার পরে সে হচ্ছে সেই মানডেতে তার কাপড় ঝুলিয়ে রাখলো, টয়লেট্রিজগুলো সাজালো, তার নিজের পুরনো বুট জিন্স এগুলো খুলে নর্মাল হচ্ছে ঘুমানোর একটা পিজে সেটস পরে নিল। এবং সাধারণত সেই রুম থেকে খুব একটা বের হতো না। নিচে যদিও বার ছিল, কিন্তু সে হচ্ছে খুব একটা তখন ড্রিঙ্কস বা আড্ডা টাড্ডা এগুলা দিত না। তার নর্মাল সে যেটা পছন্দ করতো সেটা হচ্ছে একা একা খুব শান্তভাবে ঠান্ডা মাথায় টেলিভিশন দেখা, সে বসে বসে টিভি দেখতো। তো সেই দিন যেদিনের ঘটনা, সেই রাতে হচ্ছে সে এয়ার কন্ডিশন ছেড়ে দিল, ছেড়ে দেবার পরে সেটাকে একদম সুন্দর করে ঠান্ডা করে নিল রুমটাকে। বিছানায় শুয়ে পড়লো, পাশে সিগারেট, লাইটার, ফোন, রিমোট, ক্যান্ডি সমস্ত কিছু সুন্দর করে সাজিয়ে রাখলো, যাতে সে যখন টিভি দেখবে তখন সে হচ্ছে টিভি দেখতে দেখতে খাবে। টিভিতে সে আয়রন ম্যান 2 ছেড়ে দিল এবং ক্যান্ডি খাচ্ছে, সিগারেট স্মোক করছে, এই তো চলতে থাকলো। নেক্সট ডেতে সকালবেলা তার ওয়াইফ সুজি কী করলো, ফোন করতে থাকলো তার হাজব্যান্ডের ফোনের মধ্যে। ফোন করছে করছে করছে, বাট কেউ ফোন ধরছে না। খুব অস্বাভাবিক ব্যাপারটা হয়ে গেল তার কাছে, কারণ গ্রেগ নর্মালি প্রতিদিন সকালবেলা তার ওয়াইফকে ফোন করতো, ফোন করে কনভারসেশন চালাতো, সমস্ত কিছু জিজ্ঞেস করতো কী করছে না করছে, এটা সেটা হয়ে যাবে। তো সুজি যখন ওকে খুঁজে পেলো না, তখন সে কী করলো, তার গ্রেগের অফিসে ফোন করলো, ফোন করে বললো কি যে গ্রেগ কোথায়। তো তার ওয়ার্কাররা বললো গ্রেগ তো এখন পর্যন্ত অফিসে আসেনি। তো তখন অনেকক্ষণ ধরে কল টল দেবার পরে গ্রেগের ওয়াইফ যখন আর থাকতে পারলো না, তখন সে তার ওয়ার্কারদেরকে বললো, আমার তো খুব ভয় লাগছে, একটু যান না যে হোটেলে দেখেন যে ওর কী অবস্থা। হোটেলে যাইয়ে দেখার পরে দেখলো তারা, হোটেলে নিচে লবিতে আসার পরে উপরে যে স্পেয়ার কি দিয়ে গেটটা খোলার পরে দেখলো যে মৃত অবস্থায় সে মাটিতে পড়ে আছে। আর তার হাতে সিগারেট ধরা, কিন্তু সেটা অলরেডি মানে অফ হয়ে গেছে। আর যে রুমটা, সেই রুমটা হচ্ছে ভীষণ পরিমাণে গরম ছিল আর কি, ভীষণ পরিমাণে গরম। এই গরমের কারণে তার যে স্কিনটা ছিল সেটা হচ্ছে নীলচে একটা ধূসর, মনে হচ্ছে রক্ত জমা পড়ে গেলে যেরকম হয় না সেরকম। আচ্ছা, আমি এত ডিটেলস কেন বলছি, আমি একটু মাঝখান দিয়ে একটু বলে নিই। প্রথম কথা হচ্ছে, আমি তো নিজের লয়ের স্টুডেন্ট ছিলাম, এই ডিটেলসগুলো কিন্তু আমাদের লয়ারদের খুব প্রয়োজন। আমি জানি যারা ক্রিমিনাল ল প্র্যাকটিস করে তাদের কিন্তু খুব লাগে। আর প্রত্যেকটা ডিটেলসের সাথে কিন্তু রিলেট করে করে আমরা এভিডেন্সে ফেলি, কখনো ক্রিমিনালে ফেলি, কখনো অন্য যেখানে যেখানে এই জিনিসগুলো যায় সেখানে কিন্তু কাজে লাগে। এই কারণে আমি কিন্তু ডিটেলস বলছি, ডিটেলস জানলে তখন রিলেট করতে ইজি হয়। আচ্ছা, ব্যাক টু দ্য প্যাভিলিয়ন আমরা ফেরত আসি। তো ডিটেকটিভ স্কট অ্যাপল হচ্ছে এই মামলাটা নিচ্ছিলেন। তো তিনি হচ্ছে রুমে আসলো, রুমে আসবার পরে তিনি খেয়াল করে দেখলেন যে কোনো ধরনের কোনো ভাঙচুর নাই, কোনো ধরনের কোনো টাকা পয়সা চুরি হয়নি, কোনো ধরনের কোনো আশেপাশে র্যাপার পাওয়া যায় নাই, মেডিসিনের বা ড্রাগসের, কোনো অ্যালকোহলও নাই। কিভাবে মারা গেল, তখন তারা ধারণা করলো হয়তো বা হার্ট অ্যাটাক করে তার মৃত্যু হয়েছে। তো পোস্টমর্টেম করা হলো। পোস্টমর্টেম করার পরে পোস্টমর্টেমে যিনি ডক্টর ছিলেন তিনি ছিলেন টমি ব্রাউন। টমি ব্রাউন দেখলেন যে গ্রেগের ঠিক শরীরের ভেতরে, মানে বাইরে থেকে যা হওয়ার তো আছেই, মানে একটা কী বলবো, একটা দাগ আছে, একটা হোল আছে, বাট একদম ভিতরে একদম তছনছ চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, একদম মানে প্রচণ্ড রক্তপাত, এবং ভিতরে যে অর্গানগুলো আছে সেগুলো পুরো স্ক্যাটার্ড হয়ে গেল। হার্টের মধ্যে একটা হোল পাওয়া গেল, ছিদ্র পাওয়া গেল, কিন্তু ওখানে কোনো ধরনের কোনো অন্য কোনো জিনিস পাওয়া যায় নাই। তো নর্মালি মনে করা হচ্ছে যে নর্মালি গাড়িতে যদি কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হয়ে থাকে, অথবা বডির উপরে যদি কোনো ভারী কোনো বস্তু এসে পড়ে, তাহলে সেক্ষেত্রে কিন্তু মাঝে মাঝে এই ধরনের জিনিস দেখা যায়, বাট এরকম কোনো ধরনের কোনো ইনজুরি দেখা যায় না যেটা ফুটো হয়ে যাবে। তো ডক্টর ব্রাউন বলল যে এটা আমার কাছে কোনোভাবেই একটা নর্মাল লাগছে না, মৃত্যু লাগছে না, আমার কাছে কেন জানি মনে হচ্ছে এটা মার্ডার। তো কিন্তু কিভাবে হয়েছে এই মার্ডারটা কোনোভাবেই কিন্তু সিমটমটা দিয়ে বোঝা যাচ্ছিল না। পরে ইনভেস্টিগেশন চললো। ইনভেস্টিগেশন চলতে চলতে যেটা জানা গেল গ্রেগের আশেপাশের লোকজনের কাছ থেকে, যে গ্রেগ অ্যাজ আ হিউম্যান বিং খুব ভদ্র ছিল, সবারই মোটামুটি পছন্দের ছিল, এবং তার কোনো ধরনের কোনো শত্রু ছিল না। কিছু মাস কেটে যাবার পরে কোনো যখন মানে পাওয়া যায় নাই, কোনো ধরনের কোনো প্রমাণ পাওয়া যায় নাই, কোনো এভিডেন্স পাওয়া যায় নাই, তখন একটা অদ্ভুত বিষয় ছিল যে জাস্ট একটা জিনিসই দেখার ছিল, সেটা হচ্ছে যে এই রুমে গ্রেগ ছিল সেই রুমটা অস্বাভাবিকভাবে গরম ছিল।
ডিটেকটিভ অ্যাপল তখন হোটেলের মেইনটেনেন্স লগে যে গেল, চেক করতে গেল, চেক করে গিয়ে সেখানে সে একটা ইনফরমেশন পেল, সেটা হচ্ছে গ্রেগ যে রাতে মারা গিয়েছিল সেই রাতে সে মাইক্রোওভেনে পপকর্নটা বানাতে যেয়ে মাইক্রোওভেনটাকে মানে ফিউজ করে ফেলেছিল, এবং ফিউজ হওয়ার কারণে শুধুমাত্র তার রুম না, তার দুই পাশে দুইটা রুমও হচ্ছে একেবারে ইলেকট্রিসিটি লেস হয়ে গিয়েছিল। তো ফ্রন্ট ডেস্কে তখন গ্রেগ যখন ফোন করেছিল তখন মেনটেনেন্সের যে লোক থাকে, মেনটেনেন্স কর্মী এসে হচ্ছে সে ফিউজের ব্রেকারটা রিসেট করে দিয়ে চলে গিয়েছিল। তো এখান থেকে দুইটা জিনিস উঠে আসার একটা চান্স থাকে। প্রথমটা হচ্ছে যে মেইনটেনেন্স যে এমপ্লয়িটা আছে সে হয়তো বা এমন কোনো অপরাধের সাথে পাস্টে জড়িত ছিল, যা হয়তো সেটার আক্রোশে সে হচ্ছে গ্রেগকে আক্রমণ করেছিল। তার কাছে মানে হয়তো বা গ্রেগের কোনো একটা বিহেভিয়ার হয়তো তার কাছে পছন্দ হয় নাই। যদিও এটা খুব একটা মানে ছিল না, মানে তাদের ধারণা ছিল যে এরকম হতে পারে, ওর মাধ্যমে হয়তো মৃত্যু হয়েছে। পরে ইনভেস্টিগেশন করে দেখা গেল যে না, এরকম কোনো কিছুই হয়নি। আর সেকেন্ড যেই ব্যাপারটা তারা ভাবছিল যে হতে পারে, সেটা হচ্ছে গ্রেগের ঠিক পাশের রুম ছিল 349। এই পাশের রুমে ছিল দুজন ইলেকট্রিশিয়ান, যারা হচ্ছে সেই দিন রাতের বেলা প্রচুর পরিমাণে ড্রিঙ্কস করেছিল, এবং ড্রিঙ্কস করে তারা হচ্ছে পার্টি করছিল। হঠাৎ করে তাদের মানে ইলেকট্রিসিটি চলে যাওয়ার কারণে তারা প্রচণ্ড পরিমাণে বিরক্ত হয়ে হয়তো গ্রেগকে দোষী ভাবছিল যে হ্যাঁ, তোমার কারণে আমাদের পার্টিটা মাঝখান থেকে নষ্ট হয়ে গেছে, এবং রাগের মাথায় হয়তো বা তাদেরকে আক্রমণ করেছে। ডিটেকটিভ অ্যাপল তখন বলছিল, যদিও এটা আমার কাছে মনে হচ্ছে যে খুবই লেম একটা ইমাজিনারি একটা টপিক আমার মনে হচ্ছে, বাট এটাও হলেও হতে পারে। তো ডিটেকটিভ অ্যাপেল কী করলো, একটা স্পাই ক্যামেরা ইউজ করে সেই দুজন ইলেকট্রিশিয়ানকে ইনভেস্টিগেশনের জন্য ডাক দেবার পরে তারা হচ্ছে খুবই খোলামেলাভাবে সমস্ত কথা বলল, এবং তাদের কথাবার্তা শুনে মনে হচ্ছিল যে না, তারা অনেস্ট, তারা হচ্ছে উল্টাপাল্টা কোনো ধরনের কোনো কিছুই করেছে বলে মনে হচ্ছে না। তাদেরকে যখন জিজ্ঞেস করা হলো যে সেদিন রাতে কী হয়েছিল, বলে কি আমরা তো পার্টি টার্টি করে একটু বাইরে গিয়েছিলাম, বাইরে যাবার পরে যখন ফেরত আসছি তখন আমরা হচ্ছে ওই পাশের রুম থেকে কাশির শব্দ শুনেছি, আর আমাদের সাথে তার সাথে কোনো ধরনের কোনো যোগাযোগ হয়নি। তারা তাদের ফোন নাম্বার, ইমেল সমস্ত কিছু দিয়ে তাদেরকে হেল্প করতে রাজি হলো, এবং যে কারণে মনে হচ্ছিল না যে এই দুজন ইলেকট্রিশিয়ান এটার সাথে জড়িত। তো গ্রেগের মারা যাবার 7 মাস পরও কিন্তু এই কেসটার কোনোভাবে কোনো কুলকিনারা খুঁজে পাচ্ছিলেন না ডিটেকটিভরা। তো তারা মোটামুটি কেসটাকে না আনসলভড হিসেবে রেখে দিল। তো তখন তার ওয়াইফ সুজি, সে হচ্ছে একটা ডিসিশন নিল, না এভাবে করে তো আমি আমার হাজব্যান্ডের মার্ডারারকে রাস্তাঘাটে ছুঁড়ে ফেলে দিতে পারবো না। দেখা যাবে আজকে আমার হাজব্যান্ড মারা গেল, হয়তো কালকে আরেকজন মারা যেতে পারে। তো সুজি কী করলো, একজন প্রাইভেট ইনভেস্টিগেটরকে হায়ার করলো। তো সে খুঁজতে থাকলো কাকে সে হায়ার করবে। তখন তার একটা ফ্রেন্ড কেন ব্রেনান বলে একজন ভদ্রলোকের নাম দেয়, যে হচ্ছে ভীষণ কমপ্লিকেটেড কেসগুলোকেও মানে ইজিলি হচ্ছে ব্রেক থ্রু করে চলে যেতে পেরেছিল। তো সুজি হচ্ছে কেনকে কল দেয়, এবং কল দেওয়ার পরে কেনকে যখন রিকোয়েস্ট করে, আউট অফ সুজির সারপ্রাইজ, কেন বলে যে হ্যাঁ, এটা আমার কাছে একটু কমপ্লিকেটেড মনে হচ্ছে, বাট আমি তোমার কেসটা নিব। তো কেন অ্যাকচুয়ালি ছিল নিউ ইয়র্কের মধ্যে পুলিশ ডিপার্টমেন্টের সাথে সে কাজ করেছিল, এবং ডিই এজেন্ট ছিল আর কি। তো সে গিয়ে তখন লুজিয়ানায় সুজির সাথে দেখা করে, এবং দেখা করে হচ্ছে তাদের প্রত্যেকটা পার্সোনাল সমস্ত টপিক্সে কথাবার্তা বলে, যেমন তোমাদের ম্যারিড লাইফ কেমন ছিল, তোমাদের পার্সোনাল লাইফ কেমন ছিল, তোমাদের কার সাথে মানে শত্রুতা ছিল, কারো কি এনিমি ছিল কি না, সব কিছুর পরে লাস্টে কথাটা তো সমস্ত কিছু জিজ্ঞেস করার পরে সুজি বলে যে যে ইনফরমেশনটা কেনের কাছে মাথায় হিট করে, সেটা হচ্ছে যে সুজি বলল গ্রেগ কিন্তু সবসময় রুম ঠান্ডা করে রাখতে পছন্দ করতো, আর যখন আমরা রুমে ঢুকেছিলাম তখন দেখলাম যে রুমটা কিন্তু অস্বাভাবিকভাবে গরম ছিল, এটা হওয়ার কথা ছিল না। তো কেন জিনিসটা নোট করে টেক্সাসে গিয়ে ডিটেকটিভ অ্যাপেলের সাথে কাজ করা শুরু করে। সব রিপোর্ট, ছবি, ডকুমেন্টস সব কিছু পড়ার পরে সে বলে কি যে পরের দিনই নেক্সট ডেতেই বলে কি, আমার মনে হচ্ছে আমি বুঝে গিয়েছি ঘটনা কী হলো।
সে সুজিকে ফোন করে বলে কি গ্রেগ কি কখনো লেফট হ্যান্ডে কি সিগারেট ধরে? তখন সুজি বলে যে না তো, সে তো সব সময় রাইট হ্যান্ডেই সিগারেট ধরে। তারপরে আবার বলে কেন, কোনো প্রবলেম? বলে কি না, তাহলে আমি মনে হয় ব্যাপারটা মিস্ট্রিটা সলভ করে ফেলেছি। তো সে যেটা ভাবছিল সেটা হচ্ছে ইলেকট্রিসিটি চলে আসবার পরে গ্রেগ হচ্ছে টিভি দেখা শুরু করে, এবং টিভি দেখতে দেখতে সে হয়তো বা সিগারেটটা ধরায়। কিন্তু হঠাৎ তার সাথে এমন একটা কিছু ঘটে যায় যেটার কারণে সে কী করে, দরজার দিকে দ্রুত ছুটে যায়। এখন দরজার দিকে যখন সে ছুটে যায় তখন সে কী করে, সিগারেটটা ডান হাত থেকে বাম হাতে নিয়ে, যাতে ডান হাত দিয়ে সে হচ্ছে দরজা খুলতে পারে। কিন্তু সে দরজা খুলতে পারার মতো সিচুয়েশনে থাকে না, এবং যে কারণে সে হচ্ছে পড়ে যায় এবং তার সিগারেটটা ডান হাত থেকে বাম হাতে রয়ে যায়। এখন এখানে কোয়েশ্চেন যেটা ছিল সেটা হচ্ছে কি সেই মানে মানে পেইনটা কী সেই ব্যাপারটা হয়েছিল যেটার কারণে সে প্রথমত দরজা পর্যন্ত সে দৌড়ে গেল, আর সেকেন্ডলি হচ্ছে সে দরজা খুলতে পারলো না। তো যেটা বলছিল কেন বলছিল আমার ধারণা আছে, কিছু কিছু আমি ধারণা করছি, বাট সেটার আগে অবশ্যই আমাকে সেই রুমটাতে যেতে হবে যেই রুমের মধ্যে গ্রেগ ছিল। তো তারা আবার সবাই মিলে হোটেল রুমে যায়। হোটেল রুমে যাবার পরে ভালো করে লুক আফটার করতে এক সময় কেন একটা ওয়ালের দিকে তাকায় বলে এইখানে। ওয়ালের দিকে তাকায় দেখে যে ওখানে সুন্দর একটা প্যাচওয়ার্ক ছিল, হ্যাঁ, এবং যেটা মানে দরজার সাথে কোনো অ্যাটাচমেন্ট ছিল না। আর একটা ওয়াল, সেই ওয়ালের এই সাইডে একটা প্যাচওয়ার্ক, এই ওয়ালের অপোজিটে হচ্ছে রুম নাম্বার 349। তো সে কী করলো, ওই ওয়ালটা হাত দিয়ে দেখতে মানে ওয়ালের মধ্যে হাত বুলানো শুরু করলো। হঠাৎ একটা জায়গায় চাপ দেওয়ার পরে তার আঙ্গুলটা সেই ওয়ালের ভিতরে চলে গেল, এবং সে দেখলো যে এখানে একটা হোল ছিল, কি হোলের মতো, এবং সেটা টুথপেস্ট দিয়ে ছোট্ট একটা গর্ত সেটাকে ঢেকে রাখা হয়েছে। ক্রাইম সিনের টিম এসে সেই দেয়ালটা ভালো করে দেখে বলল যে মনে হচ্ছে রুম নাম্বার 349 থেকে কোনো কিছু ছোঁড়া হয়েছিল, যেটা সরাসরি গ্রেগের বিছানায় বসা অবস্থায় তার দিকে গিয়েছে। লেজার যখন রুম নাম্বার 349-এর ভিতরে গিয়ে যখন লেজার দেওয়া হলো, যখন লেজার দেওয়ার পরে আলোটা দেখলো সরাসরি গর্তের লাইনটা দিয়ে একদম গ্রেগের যে জায়গায় বসা অবস্থায় থাকার সম্ভাবনা ছিল সেই জায়গায় একদম সুন্দর করে মিলে গিয়েছিল। তো ইনভেস্টিগেশনে যে টিমটা ছিল তারা হচ্ছে দেয়ালের দুই পাশ দিয়ে সাবধানে খোঁড়া শুরু করলো, এবং রুম 349-এর থেকে মানে গ্রেগের ইয়াটা দেখার পরে বুঝতে পারলো যে ঘটনাটা কি ঘটে গেছে। কেন আর অ্যাপেল তখন মেডিকেল এক্সামিনার ডক্টর ব্রাউনের কাছে ফিরে যাবার পরে বলল যে আচ্ছা, বাই এনি চান্স আপনি কি কিছু মিস করছেন? কোনোভাবে কি মনে হচ্ছে গ্রেগকে গুলি করা হয়েছিল? এবং এই কথাটা বলার পরে ডক্টর ব্রাউন কিন্তু একদম চুপ হয়ে চিন্তা করলো যে আশ্চর্য, তাই তো, কারণ ওখানে শরীরের ভিতরে কোনো ধরনের কোনো গুলি নাই, বাট শরীরের ভেতরের অবস্থা দেখে মনে হচ্ছে যে ওখানে মানে গুলি হলে এরকম হয়ে থাকে। আর অটোপসির সমস্ত ছবি তখন সে বের করলো, বাট বডি যে নিয়ে আসবে সেটা তো করতে পারছিল না, কারণ অলরেডি ক্রিমেটেড হয়ে গেছে, ওকে অলরেডি ক্রিমেটেড করে ফেলেছিল। সেজন্য তার যে বডিটা উঠিয়ে নিয়ে এসে আবার চেক করবে সেটা করতে পারছিল না। তো অটোপসির যে পিকচারগুলো ছিল সেগুলো দেখতে এক সময় দেখে যে বুকের ভিতরে যে ছোট্ট গর্তটা সেটা আসলে গুলির প্রবেশপথ, এবং হার্টে যে ছিদ্রটা পাওয়া গিয়েছিল সেটা আসলে গুলির প্রবেশপথের সাথে একেবারে মিলে গিয়েছিল। এবং ডক্টর ব্রাউন সেই মুহূর্তে বুঝলো যে তার হচ্ছে যখন সে ফরেন্সিক ইনভেস্টিগেশনটা করে সে সেখানে একটা ছোটোখাটো ভুল করে ফেলেছে, এবং সে তার রিপোর্টটা আবার ঠিক করে বলে যে এটা অ্যাকচুয়ালি গুলিবিদ্ধ হয়ে এখানে হচ্ছে মার্ডারটা হয়েছে। এরপর কেন আর অ্যাপেল তখন সেই ইলেকট্রিশিয়ানদেরকে ডেকে নিয়ে আসে। একজন ইলেকট্রিশিয়ানের নাম ছিল ল্যান্সকে ডেকে নিয়ে আসে আলাদা করে। ল্যান্সকে জিজ্ঞেস করে যে তুমি যে রুম নাম্বার 349-এ ছিলে সেই রুম থেকে কিন্তু গুলি ছোড়া হয়েছিল। তখন তারা বলছে কি এটা তো আসলে 7 মাস আগের ঘটনা। তো চুপ করে আছে দেখে
তখন ওনারা বলছে কি যে আমরা কিন্তু চাই তুমি লিখিতভাবে কী দিয়েছো, এখন আমরা চাই তুমি বলবা সত্যি কথা যে অ্যাকচুয়ালি কী হয়েছিল। তখন ল্যান্স বলল আমি কিছুই জানি না, আমি কিছুই শুনি নাই। সে তখন এই কথাটা লিখে কাগজে সই করলো। তখন কেন বলল ঠিক আছে, কিন্তু আমরা জানি তোমার রুম থেকে গুলি ছোড়া হয়েছিল, যদি না বলো কে গুলি করেছে তাহলে কিন্তু তোমাকে ফলস রিপোর্ট দেওয়ার জন্য গ্রেফতার করা হবে। খুব বেশি ফোর্স টোর্স করার কারণে ল্যান্স হচ্ছে একদম ভেঙে পড়লো। আর সে বলল যে সেদিন রাতে সে আর তার কো ওয়ার্কার মুলার একসাথে বসে বসে ড্রিঙ্কস করছিল। মুলার তার গাড়ি থেকে একটা মানে রিভলভার কিনে নিয়ে মানে তার ছিল একটা পিস্তল ছিল, সেটা নিয়ে জাস্ট সে হচ্ছে নর্মালি দুষ্টামি করে করে ঘোরাচ্ছিল। ল্যান্স বলছিল থামো থামো, কিন্তু সে মুলার মজা করছিল। মজা করতে করতে একসময় হচ্ছে অ্যাক্সিডেন্টলি ল্যান্সের দিকে বন্দুকটা সে তাক করছিল, ল্যান্স হাত দিয়ে সরাই দিয়ে দেবার কারণে বন্দুকটা পড়ে যায়, পড়ে যেয়ে গুলি থেকে রিভলভার থেকে গুলিটা ছুটে যায়। গুলি গিয়ে তখন একদম গ্রেগের রুমে ঢুকে। তারা দুজন সাথে সাথে ভয় একেবারে জমে যায়। অনেকক্ষণ কোনো শব্দ না শুনে তারা ধরে নেয় যে রুমটা একদম খালি, রুমের মধ্যে কোনো লোক নাই। সো তারা বারে চলে যায় তখন নিচে। পরে ফিরে আসার পরে তারা গ্রেগের কাশির শব্দ শুনে। তো এতে তারা তো একদম নিশ্চিত হয়ে যায় যে না, তার গায়ে হয়তো বা গুলি লাগে নাই। তো নেক্সট ডেতে যখন গ্রেগের বডিটা সেই রুম থেকে বের করা হচ্ছিল, প্রথমে তো তারা ভয়ঙ্কর ভয় পেয়ে গিয়েছিল। আর পরবর্তীতে যখন ডিটেকটিভ অ্যাপেল তাদেরকে বলল যে এটা একদম নর্মাল একটা ন্যাচারাল ডেথ আর অথবা হার্ট অ্যাটাক হয়েছে, তখন তারা মানে খুব হয় যে রিলিফ হয়ে যায় এবং ভাবে এটা তো তাদের দোষ না। তবে ল্যান্স স্বীকার করে যে ভেতরে ভেতরে কিন্তু তারা জানতো যে এর সাথে, এই ঘটনাটার সাথে অবশ্যই তাদের সম্পর্ক আছে। তাই তারা কি করেছে, দেয়ালের যে গর্তটা ছিল সেই গর্তটা টুথপেস্ট দিয়ে ঢেকে দিয়েছে। আর যে বন্দুকটা ছিল, বন্দুকটা তারা লুকিয়ে ফেলে এবং পুলিশের কাছ থেকে সমস্ত তথ্য গোপন করে। শেষ পর্যন্ত বুলার যে বন্দুকটা এনেছিল, যার কারণে মানে গুলি ছুটে গিয়েছিল, তাকে ম্যানস্লটারের অভিযোগে 10 বছরের কারাদণ্ড দেওয়া হয় এবং সেই সাথে হচ্ছে ল্যান্সকেও ওর মানে হিসেবে, মানে কী বলবো এটাকে, ফ্রেন্ড হিসেবে দেওয়া হয়, একই সাজা দেওয়া হয়, 10 বছরের কারাদণ্ড। কারণ সে তথ্য গোপন করেছিল এবং সে চায়নি যে জিনিসটা হচ্ছে বের হয়ে আসুক। সো এটাই হচ্ছে আজকের ঘটনা। খুব ছোটোখাটো একটা ঘটনা বললাম আপনাদের কাছে। হয়তো আপনাদের কাছে ট্রু ক্রাইমটা মানে স্টোরিটা ভালো লেগে থাকবে। অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন আমার চ্যানেলটা নিতু প্রেজেন্স ইকোস অফ রিয়ালিটি। আমার গল্প এত বেশি বোরিং যে ভদ্রমহিলাও ঘুমিয়ে পড়েছে। দেখেন আমি যখনই গল্প পড়ি তখনই সে ঘুমায় পড়বে। আর আমি যখনই আপনাদেরকে বলবো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম, বাই বাই বলবো তখন সে আবার উঠে বসবে। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আর আপনাদের সাথে মানে আজকে স্টোরিটা আজকের মতো শেষ করে দিচ্ছি। সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।